নমস্কার। আজকে আমরা যে বিষয়টি নিয়ে বা টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দ্বাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞান যে সিলেবাসটি আছে সেই সিলেবাসের মধ্যে মানে শিক্ষাবিজ্ঞান বা এডুকেশন যেই সিলেবাসটা আপনাদের পড়তে হবে এই ক্লাস 12-এ, তার মধ্যে কি কি পড়ব, কিভাবে পড়ব, এই বিষয়গুলো আজকে আমরা সংক্ষেপে জানব। পরবর্তীতে আমরা প্রত্যেকটি অধ্যায় ভিত্তিক যে যে ধরনের প্রশ্নগুলো হয় প্রথমে আমরা আলোচনা করব, তারপর শর্ট প্রশ্ন, ব্রড প্রশ্ন সব আপনাদেরকে প্রোভাইড করা হবে। তাহলে চলুন আজকে সংক্ষিপ্তভাবে জেনে নিই আমাদের এই পুরো ক্লাস 12-এ সিলেবাসে কি কি পড়তে হবে। আমরা একটি বই থেকে এই সূচিপত্রটি সংগ্রহ করেছি। প্রশ্নে কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার থাকবে, শর্ট প্রশ্ন, ব্রড প্রশ্ন, যখন আমরা ভিডিওগুলো বানাবো তখনই আমরা বলবো। তাহলে এখানে আমরা দেখে নিই সিলেবাসে কি কি আছে। প্রথম অধ্যায়ে আমরা পড়ব শিখন বা লার্নিং। এখানে আমরা শিখনের সংজ্ঞা শুনব, জানব। এখানে তার মানে শিখনের যে বৈশিষ্ট্যগুলো সে সম্পর্কে জানব। এখানে শিক্ষাবিদ গ্যাগনের মতে শিখনের যে প্রকারভেদ সে সম্পর্কে জানব। এছাড়া শিখনকে যে ভাগ করা হয় বা শিখনের যে উপাদানগুলো আছে যার উপরে নির্ভর করে আমাদের শিখনগুলো কেমন হবে তা নির্ভর করে, তার মধ্যে হচ্ছে প্রেষণা, মনোযোগ, আগ্রহ বা অনুরাগ, মানসিক শক্তি, এই সব বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা জানব বা আলোচনা করব। শিখনের দুটো আমরা থিওরি পড়ব, সেটা হলো স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব আর থার্স্টনের বহু উপাদান তত্ত্ব, টু ফ্যাক্টর থিওরি। স্পিয়ারম্যানের আর থার্স্টনের বহু উপাদান তত্ত্ব। আর বুদ্ধির পরিমাপ, আইকিউ, এই সম্পর্কে আমরা কিছু জানব। দ্বিতীয় অধ্যায়ে আমরা জানব শিখন কৌশল, ইংরেজিতে মেকানিজম অফ লার্নিং। এখানে আমাদের কয়েকটি পরীক্ষা দেওয়া আছে। সেই পরীক্ষাগুলো কি? প্রাচীন অনুবর্তন, সক্রিয় অনুবর্তন, প্যাভলভের পরীক্ষা, তারপর সমস্যা, প্রচেষ্টা ও ট্রায়াল অ্যান্ড এরর থিওরি, যেটাকে বলা হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর থিওরি, সেই সম্পর্কে জানব। ছবি দিয়ে আমরা জানব যে কোন শিক্ষাবিদ, মনোবিদ কোন পরীক্ষাগুলো করেছেন এবং সেগুলো শিক্ষাক্ষেত্রে আমাদের কি সাহায্য করবে। এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন শিক্ষাগত তাৎপর্য, এই পরীক্ষাগুলো করে আমাদের কি লাভ, এগুলো আমরা বাস্তব জীবনে শিক্ষাক্ষেত্রে কিভাবে অ্যাপ্লাই করতে পারবো সে সম্পর্কে আমরা জানব। এখানে চারটি আমরা পড়ব এই চ্যাপ্টারে। প্রাচীন অনুবর্তন তত্ত্ব, প্যাভলভের পরীক্ষা, যেটি কুকুরের লালাক্ষরণের পরীক্ষার সঙ্গে সম্পর্কিত। সক্রিয় অনুবর্তন তত্ত্ব, স্কিনারের ইঁদুরের পরীক্ষা। সমস্যা সমাধান কৌশল তত্ত্ব, যেটা হলো বিড়ালের উপর পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। এবং অন্তর্দৃষ্টিমূলক শিখন তত্ত্ব, যেটি শিম্পাঞ্জির উপরে পরীক্ষাটি করা হয়েছিল। এই সব চারটি যে কৌশল আছে, পরীক্ষা আছে, এগুলো আমরা দ্বিতীয় চ্যাপ্টারে জানব। তৃতীয় চ্যাপ্টারে আমরা জানব স্ট্যাটিস্টিক্স, এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স বা শিক্ষামূলক রাশিবিজ্ঞান সম্পর্কে, স্ট্যাটিস্টিক্স ইন এডুকেশন। আপনারা যারা এডুকেশনের পাশাপাশি জিওগ্রাফি বা ভূগোল নিয়ে পড়াশোনা করছেন তাদের কিন্তু এই চ্যাপ্টারটি কিন্তু কমন। দেখবেন মিন, মিডিয়ান, মোড, যেটা বাংলাতে গড়, মধ্যমা, তারপরে পরিসংখ্যা, বহুভুজ, ক্রমযৌগিক পরিসংখ্যা, এই যে বিষয়গুলো আপনারা কিন্তু ভূগোলেও কিন্তু করেছেন। মিন, মিডিয়ান, মোড, তারপর আয়তলেখ, হিস্টোগ্রাম, এই যে জিনিসগুলো, তারপর ফ্রিকোয়েন্সি, পলিগন, ফ্রিকোয়েন্সি বের করা, ট্যালিমার্ক, এই শব্দগুলো যে ব্যবহার করছি এগুলো কিন্তু বাংলাতে কিন্তু এখানে দেওয়া আছে। এই যে পরিসংখ্যা, বিভাজন, এগুলো কিন্তু আপনারা ভূগোলে কিন্তু পড়েছেন। যাদের এডুকেশনের পাশাপাশি ভূগোলও আছে বিষয়, তাদের কিন্তু এই পোর্শনটা কিন্তু কমন পড়ে যাচ্ছে, তাদের কিন্তু একটু পরিশ্রম কম হবে দুটো সাবজেক্টে। একই সব, আপনারা ভূগোলে মিন, মিডিয়ান, মোড করছেন, আমাদের এখানেও কিন্তু মিন, মিডিয়ান, মোড আছে, গড়, মধ্যমা, সংখ্যাগরিষ্ঠ মান, এই যেগুলো
এগুলো কিন্তু হুবহু মিলে যাচ্ছে। এখানে আমাদের কিছু অঙ্ক করে দেখাতে হবে, আমরা সব অঙ্ক করে দেখাবো কি করে আপনারা ট্যালি মার্ক বের করবেন, ফ্রিকোয়েন্সি বের করবেন, আয়তলেখ, পরিসংখ্যা বহুভুজ, ক্রমযৌগিক পরিসংখ্যা কী করে বের করবেন, সব আমরা হাতে কলমে শিখিয়ে দেব। এবং সূত্র অ্যাপ্লাই করে মিন মিডিয়ান মোড যে সূত্রগুলো আছে সেগুলো সূত্র অ্যাপ্লাই করে গ্রুপ ডাটা আনগ্রুপ ডাটা দিয়ে আমরা দেখিয়ে দেব যে কিভাবে করতে হয়। চতুর্থ নাম্বার অধ্যায় ভারতীয় সংবিধানের শিক্ষার ধারা। ভারতীয় সংবিধানের শিক্ষার ধারা সম্পর্কে বলতে আমাদের সংবিধানে শিক্ষামূলক, বিশেষ করে আমরা এডুকেশনে যেহেতু শিক্ষা সম্পর্কিত সব কিছু পাচ্ছি, এই ভারতীয় সংবিধানের শিক্ষার ধারাগুলো কিন্তু আমরা এখানে বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো দরকার শিক্ষাক্ষেত্রে সেগুলো সম্পর্কে আমরা জানব। তার সঙ্গে জানবো আমরা নারী শিক্ষা সম্পর্কে, নারী শিক্ষার ইতিহাস, তপশিলি জাতি উপজাতি এসসি এসটিদের কী কী সংরক্ষণ দেওয়া আছে। শিক্ষা যেমন আমাদের কিন্তু যৌথ তালিকায় আছে, কেন্দ্র এবং রাজ্য উভয় মিলে কিন্তু শিক্ষা কিন্তু পরিচালনা করা হয়। আর কোন ধারায় কি বলা হয়েছে, সমান অধিকারের কথা কোন ধারায় বলা হয়েছে ভারতীয় সংবিধানে, আরও অনেক ধরনের ধারা আছে যেগুলো আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব। এই ভারতীয় সংবিধানের শিক্ষার ধারা সম্পর্কে আমরা পুরো ভিডিও অলরেডি আমাদের বানানো আছে, সেটি সময় হলে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আপনারা চাইলে আমাদের প্লেলিস্ট থেকে এই টপিকটি কিন্তু আগের থেকেই জানতে পারবেন। এছাড়াও আমাদের যে এই চ্যাপ্টার থেকে যদি ছোট ছোট নোট হয় বা সংক্ষিপ্ত আরও যেগুলো প্রশ্ন আসবে সেগুলো তো আপনাদের সঙ্গে প্রোভাইড করবই। পঞ্চম অধ্যায় কি আছে? পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায় এবং সপ্তম অধ্যায়। এখানে আমরা ভারতের স্বাধীনতার পর যে শিক্ষা কমিশনগুলো আছে, ক্লাস 11-এ কিন্তু আপনারা করেছেন ভারতবর্ষের স্বাধীনতার পূর্বের যে শিক্ষা কমিশন বা কমিটিগুলো আছে সে সম্পর্কে জেনেছেন আপনারা। ক্লাস 12-এ আপনারা জানবেন ভারতবর্ষ স্বাধীনতা লাভ করার পরে ভারতবর্ষের শিক্ষাকে আরও উন্নত করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন কমিশন গঠিত হয়েছে, তার সুপারিশগুলো তারা দিয়েছেন। এখানে আমরা প্রথমে পড়ব বিদ্যালয় শিক্ষা কমিশন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, ইউনিভার্সিটি এডুকেশন কমিশন যেটাকে বলা হচ্ছে, বা রাধাকৃষ্ণন কমিশন 1948-1949। এখানে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে আমরা যাবতীয় সব কিছু পড়ব। গঠন, কবে রিপোর্ট পেশ, কী কী সুপারিশ করেছিল, গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানব, কোন বিশ্ববিদ্যালয় কী ধরনের পাঠ্যক্রম পরিচালনা, কী ধরনের পরীক্ষা নিরীক্ষা, যাবতীয় যত কিছু আছে যখন চ্যাপ্টারটি আমরা শুরু করব তখন কিন্তু আপনারা জানতে পারবেন। তাহলে পঞ্চম অধ্যায় কী পাবো? বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। ষষ্ঠ অধ্যায় মানে 6 নম্বর অধ্যায় পাবো মাধ্যমিক শিক্ষা কমিশন। মাধ্যমিক শিক্ষা কমিশনের আরেকটি নাম হচ্ছে সেকেন্ডারি এডুকেশন কমিশন। এছাড়া আরেকটি নাম আছে মুদালিয়া কমিশন। যেমন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনকে রাধাকৃষ্ণন কমিশন বলা হয়, মাধ্যমিক শিক্ষা কমিশনকেও কিন্তু মুদালিয়া কমিশন বলা হয়। তাহলে মাধ্যমিক শিক্ষা কমিশন বা সেকেন্ডারি এডুকেশন কমিশন বা মুদালিয়া কমিশন কবে গঠিত হয়েছে? 1952 সালে। তার রিপোর্টটি পেশ করেছে 1953 সালে। এখানে নাম থেকে আমরা বুঝতে পারছি। প্রথমে আমরা আগের চ্যাপ্টারে কি দেখলাম? বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। এখানে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে মূলত বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে যে কমিশনটি গঠিত হয়েছিল সেখানে সেই সম্পর্কে জানব। এখানে ষষ্ঠ অধ্যায় কি দেখছি? মাধ্যমিক শিক্ষা কমিশন। নাম থেকেই আমরা বুঝতে পারছি। তাহলে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য, উদ্দেশ্য, পরিকাঠামো, সিলেবাস, কারিকুলাম কি হবে, বিদ্যালয় পরিচালনা কি করে হবে না হবে, যাবতীয় মাধ্যমিক শিক্ষা সম্পর্কিত যে কমিশন, এই চ্যাপ্টার থেকে কিন্তু আমরা জানবো। আরও কিছু কিছু বিষয় আছে সেগুলো কিন্তু আমরা মাধ্যমিক শিক্ষা কমিশন থেকে জানবো। সপ্তম অধ্যায় কি আছে? সপ্তম অধ্যায় ঠিক একই রকমভাবে ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশন। এটি কিন্তু খুব মনে রাখবেন, ইন্ডিয়ান এডুকেশন কমিশন বলা হয়, ইন্ডিয়ান এডুকেশন কমিশন বা কোঠারি কমিশন। এই কমিশনে একই রকমভাবে এই কমিশনে ভারতীয় শিক্ষা কমিশন কেন বলা হচ্ছে? কারণ এই কমিশনে আমরা প্রাক প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক, প্রাথমিক, উচ্চ মাধ্যমিক, কলেজীয় শিক্ষা সব স্তরের শিক্ষাই কিন্তু এবং উচ্চশিক্ষা স্তরের সম্পর্কেও কিন্তু আমরা এই চ্যাপ্টারে জানবো। আগেরগুলোতে যেমন স্পেসিফিক্যালি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন সম্পর্কে জানছিলাম, মাধ্যমিক শিক্ষা কমিশন সম্পর্কে জানছিলাম, কিন্তু ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশনে প্রাক প্রাথমিক শিক্ষার সম্পর্কে জানবো, প্রাথমিক শিক্ষার সম্পর্কে জানবো, উচ্চ প্রাথমিক শিক্ষার সঙ্গে সম্পর্কে জানবো, মাধ্যমিক শিক্ষা, তারপরে উচ্চ মাধ্যমিক শিক্ষা, কলেজীয় শিক্ষা
সব কিছু ধরনের শিক্ষা সম্পর্কে কিন্তু আমরা এই কমিশনে জানবো। এই কমিশনটা কিন্তু অনেকটি বড়, কারণ সব স্তরগুলো নিয়ে আলোচনা করেছে। সেই জন্যই কিন্তু আমাদের সিলেবাসটা কিন্তু অনেক বড়। আগের থেকে কিন্তু আমাদের এই সব কমপ্লিট করতে হবে, কারণ আপনারাই এই সিলেবাসের শেষ শিক্ষার্থী কিন্তু আপনাদের অবশ্যই ভালো রেজাল্ট করতে হবে এবং এখন থেকেই কিন্তু আপনাদের শুরু করতে হবে, পড়াশোনা চালিয়ে যেতে হবে। এই যেটা বলছিলাম, সপ্তম অধ্যায় যেসব বিষয়গুলো আছে। এবার বিভাগ খয় কি আছে? অষ্টম অধ্যায় জাতীয় শিক্ষানীতি, NEP হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি। ন্যাশনাল এডুকেশন পলিসি, আমাদের ভারতবর্ষে অনেক ন্যাশনাল এডুকেশন পলিসি হয়েছে, তার মধ্যে আমাদের যেটা পড়াশোনা করব বা আমরা যেটা জানবো হচ্ছে মূলত NEP 1986, ন্যাশনাল এডুকেশন পলিসি 1986। বর্তমানে যে আপনাদের পরিকাঠামোগুলো চেঞ্জ হচ্ছে না, এই যে আপনারা হয়তো শুনতে পারছেন যে এই বছর যারা মাধ্যমিক পাশ করে 11-এ উঠবে, তারা কিন্তু নতুন একটা জাতীয় শিক্ষানীতি এসেছে ভারতবর্ষে, যেটাকে বলা হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, জাতীয় শিক্ষানীতি 2020 বা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। ওটা কিন্তু নতুন জাতীয় শিক্ষা নীতি। আর আপনাদের যেটা সিলেবাসে আছে জাতীয় শিক্ষানীতি 1986। 1986-র আগে 1779 ছিল, তারপর তার আগে ছিল 1668 সালের জাতীয় শিক্ষানীতি। আপনাদের এখানে পড়ানো হবে জাতীয় শিক্ষানীতি 1986 সালে এবং তার একটা সংস্করণ এসেছিল 1992 সালে। এই দুটো মিলে কিন্তু আপনাদের অষ্টম অধ্যায় জাতীয় শিক্ষানীতি। এরপরে বিভাগ গ সম্পর্কে আমরা জানব। প্রতিবন্ধী শিশুদের জন্য শিক্ষা, ডিসেবল যে চাইল্ড আছে, ডিফারেন্টলি অ্যাবেলড চাইল্ড যেটাকে বলা হয়, সেই সম্পর্কে আমরা জানব। এখানে বিভিন্ন ধরনের যে শিক্ষা প্রতিবন্ধী শিক্ষার্থীরা আছে, কেউ কানে কম শোনে, কেউ চোখে কম দেখে বা দেখতেই পারে না, আরও শারীরিক যে সমস্যাগুলো আছে, সেই সব শিশুদের কি করে আমরা শিক্ষা দিব, কীভাবে শিক্ষা দিলে তাদের শিক্ষাটা গ্রহণ করতে সুবিধা হবে, এই সম্পর্কে কিন্তু আমরা এই চ্যাপ্টার থেকে কিন্তু জানব। খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার এবং আশা রাখছি যে চ্যাপ্টারগুলো নিয়ে আমরা আলোচনা করছি সেই চ্যাপ্টারগুলো সবগুলোই আপনাদের ভালো লাগবে। দশম অধ্যায়ে আমরা কি পড়াশোনা করব? প্রাথমিক শিক্ষার সর্বজনীনতা, ইউনিভার্সালাইজেশন অফ প্রাইমারি এডুকেশন। প্রাথমিক শিক্ষার সর্বজনীনতা, তাহলে এখানে আমরা দেখব সারা ভারতবর্ষ জুড়ে আমাদের প্রাথমিক শিক্ষাকে আরও এগিয়ে নেওয়ার জন্য সময়ে সময়ে যেসব পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, কর্মসূচিগুলো নেওয়া হয়েছে, যেমন সাক্ষরতা অভিযান, তারপরে স্কুল চলো অভিযান, তারও বিভিন্ন আইন কানুনের মাধ্যমে, যেমন শিশুর অধিকার আইন, RTE অ্যাক্ট, এইসব অ্যাক্টগুলো আমরা কিন্তু এই যে সর্বশিক্ষা অভিযান, বয়স্ক শিক্ষা কর্মসূচি, এই সব জিনিসগুলো কিন্তু আমরা দশম অধ্যায় বা প্রাথমিক শিক্ষার সর্বজনীনতা থেকে কিন্তু জানব। এরপর বিভাগ ঘ, শিক্ষার কার্যাবলী, একবিংশ শতাব্দীতে শিক্ষা, একাদশ অধ্যায়ে। এখানে আমরা জানব যে একবিংশ শতাব্দীতে শিক্ষা, এই চ্যাপ্টারের ডেলার কমিশনে যে আমরা 4টি ভাগ পেয়েছি, মানুষ হয়ে ওঠার শিক্ষা, তারপর কর্মের জন্য শিক্ষা, জ্ঞানার্জনের জন্য শিক্ষা, এই সব যে টপিকগুলো আছে সেই টপিকগুলো কিন্তু আমরা এই চ্যাপ্টারে পড়ব। দ্বাদশ অধ্যায় এবং সর্বশেষ অধ্যায়ে আমরা শিক্ষায় প্রযুক্তির ভূমিকা বা প্রযুক্তিবিদ্যা, এই সম্পর্কে আমরা জানব। এখানে কম্পিউটার রিলেটেড শিক্ষা ব্যবস্থা, হার্ডওয়্যার সফটওয়্যার, শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের কি ব্যবহার, সেই ব্যবহারের ফলে আমাদের কি সুবিধা হয়েছে, যেমন এখন আমরা অনলাইনে যে পড়াশোনা করছি, এটাও কিন্তু শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারের ফলে কিন্তু সম্ভব হয়েছে। এছাড়া শিক্ষা উপগ্রহ কি, কম্পিউটারের বিভিন্ন ছোট ছোট অংশের নাম, ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইসগুলো কি কি, এখান থেকে কিন্তু শর্ট প্রশ্ন আসবে এবং 4 নম্বরের প্রশ্ন আসবে। 4 নম্বরের ছোট ছোট নোটস লিখতে বলতে পারে, আর বাদবাকি সব শর্ট প্রশ্ন আসবে। এরপরে এই অবধি হলো আপনাদের 80 নম্বরের প্রশ্ন। আর স্কুলের হাতে 20 নম্বরের প্রশ্ন আছে, মানে 20 নম্বর আছে, সেটি হলো প্রকল্প নির্মাণ। বিদ্যালয় থেকে আপনাদের একটি নির্দিষ্ট টপিক দিয়ে দেবে, সেই টপিকটি
উপরে আপনাদের একটি প্রজেক্ট বা পরিকল্পনা প্রকল্প তৈরি করতে হবে। সেই প্রকল্পের উপরই নির্ভর করবে আপনি কত নাম্বার পাচ্ছেন। এই প্রকল্পর নির্ভর করে অবশ্যই শিক্ষকের সঙ্গে আপনাদের কেমন সম্পর্ক আছে না আছে। যতই ভালো করুন না কেন, আপনারা শিক্ষক বা শিক্ষিকার সঙ্গে ভালো সম্পর্ক রাখবেন। যেহেতু এটি পুরোপুরি স্কুলের হাতে, সেহেতু শিক্ষক শিক্ষিকাদের হাতে উপরে কিন্তু নির্ভর করে। অবশ্যই শিক্ষক শিক্ষিকার সঙ্গে আপনারা সমস্যা তৈরি করবেন না। ভালোভাবে তাদের সঙ্গে চলাফেরা করুন, তাদের সঙ্গে পড়াশোনা করুন, তাদের সঙ্গে মেলামেশা করুন। তাহলে অটোমেটিক্যালি দেখবেন আপনার প্রকল্প কোনো সময় 20-তে 20ও কিন্তু পেতে পারেন, অন্যথায় 1-2 নাম্বার কাটতে পারে। এই ছিল আমাদের আজকে আলোচনার বিষয়, ওই এডুকেশন বা শিক্ষা বিজ্ঞান নিয়ে। আপনাদের কাছে একান্ত অনুরোধ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবং আমরা বিভিন্ন সময় আপনাদের সিলেবাস তো দিয়ে দিয়েছি এবং রুটিন তো দিয়ে দিয়েছি যে কী কী বার আমরা দ্বাদশ শ্রেণীর ভিডিওগুলো পোস্ট করব। সেই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা আরও অন্যান্য লিঙ্কগুলো পেয়ে যাবেন, এবং কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে দেবেন। তাহলে সেগুলো নিয়ে আমরা একদিন নির্দিষ্ট করব, সেই দিনটিতে আমরা আপনাদের সমস্যার সমাধান করব। তাহলে চলুন শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।